নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে জাতীয় দল নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার সাথে সাথে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার কারা থাকছে, কারা যাচ্ছে, কি অফিসিয়াল আপডেট এসেছে, কোন বিদেশি প্লেয়ার ডিমির পরিবর্তে আসতে চলেছে এবং সুপার কাপ নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ইউটিউব যেটা জানাচ্ছে লাস্ট 28 দিনে কিন্তু 33% মানুষজন সাবস্ক্রাইব না করে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে চলে যাচ্ছ। তো একটা করে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমরা ভিডিও দেব তার নোটিফিকেশান পেয়ে যাবে বেল আইকন অন করে রাখলে। তো সাবস্ক্রাইবটা করে নিও। তো চলো মেন টপিকে যদি আমরা আসি, প্রথমেই আমরা কথা বলবো একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের বহু দিন আগে বা বহু যুগ হয়ে গেল বলতে গেলে, আগে জানিয়ে দিয়েছিলাম 27 বছর বয়সী জর্ডানের সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার হিজাজি মাহের, সে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে আর কোনো রকমভাবে কন্টিনিউ করছে না। সে তার দেশের ক্লাবে কিন্তু সাইন করে দিয়েছে এবং সেখানে তরফ থেকে অফিসিয়াল আপডেট অনেক দিন আগে এসে গেলেও ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল আপডেট আসেনি। কেন আসেনি জানি না, সোশ্যাল মিডিয়ার যারা টিম চালায় তারা এত দেরি করে কেন, এই বিষয়গুলো নিয়ে সত্যি জানা নেই। তো একটা সময় হিজাজি মাহেরকে যখন নিয়ে আসা হয়েছিল, তোমাদের মনে থাকবে, জর্ডান এলসি ইনজুরি কারণে সে পুরোপুরি সিজন আউট হয়ে যায়। তার পরিবর্তে তড়িঘড়ি হিজাজি মাহেরকে নিয়ে আসা হয়। প্রথম দিকে আস্তে আস্তে সে মানিয়ে নিতে শুরু করে এবং হিজাজি মাহেরের সবথেকে সেরা পারফরমেন্স আমরা দেখতে পাই সুপার কাপে। সুপার কাপের বেস্ট ডিফেন্ডারও এই জর্ডানের সেন্টার ব্যাক হিজাজি মাহের হয়েছিল। দুর্দান্ত ডিফেন্স কিন্তু সেই সময় করেছে এবং খুবই ভালো খেলে দলকে সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিল। এবং হিজাজি মাহের আস্তে আস্তে রাজাজি মাহেরও তৈরি হচ্ছিল এবং গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু হিজাজি মাহের গিয়ে গোল করে আসতো। টোটাল লাল হলুদ জার্সি গায়ে হিজাজি 42টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু তার নামের পাশে 4টে গোল রয়েছে। উচ্চতাটা তার যথেষ্ট ভালো ছিল। এবার হ্যাঁ, হিজাজি মাহের বেশ কিছু ভুল করতো, এবার প্লেয়াররা ভুল করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কোনো প্লেয়ারই তো একদম সেই ওয়ার্ল্ড কাপ খেলে আসা প্লেয়ার সেরকম নয়। ওয়ার্ল্ড কাপাররা এসেই কত ভুল করছে, কত গোলের সুযোগ নষ্ট করছে, আর সাধারণ জর্ডান থেকে তুলে আনা প্লেয়ার। তবুও হিজাজি মাহের ভালো পারফরমেন্স, পরবর্তী সময় জর্ডানের জাতীয় দলে ডাক পায়, সেখানেও খেলার সুযোগ পায়। এবং যখন বেশিরভাগ প্লেয়াররা ইনজুরি, ছোটোখাটো ইনজুরি হলেই দেশে ফিরে যেত, সেখানে হিজাজি মাহেরের দাঁত ভেঙে যাচ্ছে তারপরও খেলছে। হাতে ইনজুরি, আঙুলের ইনজুরি, পায়ের হাঁটুতে ইনজুরি, সমস্ত সমস্যার মধ্যেও হিজাজি কিন্তু তার খেলাটুকু খেলে গেছে। কিন্তু ফুটবলে ইনজুরিটাই জন্য তাকে ছিটকে যেতে হলো এবং পরবর্তী সময় তাকে আর পাওয়া যাবে না, আগেই জানিয়েছিলাম। এবং নতুন করে আর ইস্টবেঙ্গল পরিকল্পনার মধ্যে তাকে রাখেনি। অফিসিয়াল এবার ইস্টবেঙ্গলের তরফ থেকে থ্যাংক ইউ পোস্ট এসে গেছে। মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে কিন্তু তাকে ফ্রি প্লেয়ার হিসাবে ছাড়া হয়েছে। কোনো রকম যে হ্যাঁ সে অন্য দলে গেছে ট্রান্সফার ফি, সেরকম কোনো ব্যাপারই নয়। তাকে একদম ফ্রি এজেন্ট করে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল আপডেট এসে গেছে। তো আমার খুবই পছন্দের একজন বিদেশি প্লেয়ার ছিল, তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছিল, কোনো ব্যাপার নয়। পছন্দের ফুটবলারের জায়গাতেই থাকবে। তো আমি তো খুবই মিস করব রাজাজিকে। সে পরবর্তী সময় আরও ভালো পারফরমেন্স করুক এবং জর্ডান তারা ওয়ার্ল্ড কাপও খেলবে। তো ওয়ার্ল্ড কাপেও এই হিজাজি মাহেরকে কিন্তু আমি দেখতে চাই, যদি স্কোয়াডেও থাকে, যদি কোনো ম্যাচ খেলার সুযোগও পায়, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো আমাদের তরফ থেকে কিন্তু শুভকামনা রইল হিজাজি মাহেরের জন্য। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, লাস্ট কয়েকদিন ধরেই ডিমি যখন অফিসিয়ালিভাবে ডিমিকে থ্যাংক ইউ জানানো হয়েছে, তার পরিবর্তক প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল খুঁজতে অনেক আগেই শুরু করে দিয়েছে। বেশ কিছু প্রোফাইল রয়েছে, একটা দুটো প্রোফাইল নয়, অন্তত 6 থেকে 7টা প্রোফাইল কিন্তু ইস্টবেঙ্গলের কাছে রয়েছে। বেশিরভাগ প্লেয়ারই ফ্রি প্লেয়ার, কিছু প্লেয়ার কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে। এবার এখন একটা প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে বলে শোনা যাচ্ছে। হ্যাঁ, খুব যে স্ট্রং লিঙ্ক আপ সেটা কিন্তু নয়, প্রথমেই জানিয়ে দিচ্ছি। তো সেই প্লেয়ারটা হচ্ছে 26 বছর বয়সী সেনেগালের সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার বাউলি জুনিয়র স্যাম্বো। তো এই বাউলি জুনিয়রের যদি আমরা কথা বলি, সে কিন্তু সেনেগাল জাতীয় দলের হয়েও কিন্তু 7টা ম্যাচ খেলেছে। 2022 সালে তার প্রথম ডেবিউ হয়, সেখানে 7টা ম্যাচে কিন্তু নামের পাশে একটা গোল রয়েছে। ক্লাব কেরিয়ারে কিন্তু সে মরক্কোর ফার্স্ট টায়ার লিগে খেলেছে, সেখানে কিন্তু তার 38টা ম্যাচ খেলার অভিজ্ঞতা এবং 38 ম্যাচে কিন্তু সেখানে 17টা গোল, 3টে অ্যাসিস্ট। এটা কিন্তু খুবই ভালো পরিসংখ্যান বলতে হয়, কারণ মরক্কোর লিগে
লিগে যে কোনো প্লেয়াররাই খেলে না কেন তারা গোল খুব একটা করতে পারে না। আমাদের আইএসএলের মতন তো নয় যে একদম প্রচুর গোল হবে। মরক্কোর লিগ যথেষ্ট টাফেস্ট লিগ এবং সেখানে চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু 19টা ম্যাচে 8টা গোল করার অভিজ্ঞতা রয়েছে। টোটাল ক্লাব কেরিয়ারের দিকে তাকালে তার কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স রয়েছে। এবার তার উচ্চতাটা যথেষ্ট ভালো, ফিজিক্যালি স্ট্রং, 6 ফুটের কাছাকাছি যেহেতু উচ্চতা রয়েছে এবং ক্লাব কেরিয়ারে কিন্তু হামিদ আহাদাদের সঙ্গে কিন্তু একই সাথে মরক্কোর ক্লাবে যুক্ত ছিল সেই ওয়াদাদ এসসিতে। সেখানে কিন্তু এই বাউলি জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্স ছিল এবং সেখানেই কিন্তু 38 ম্যাচে 17টা গোল 3টে অ্যাসিস্ট করে। সেখানেও কিন্তু হামিদ একই সাথে ছিল। হামিদ সেখানে টোটাল 24টা ম্যাচ খেলে, 24টা ম্যাচে কিন্তু হামিদের 1টা গোল 3টে অ্যাসিস্ট ছিল। তো সেই জায়গাতে কিন্তু অবশ্যই বাউলি জুনিয়র তো অনেক বেটার পারফরমেন্স করেছিল। বর্তমানে কিন্তু প্লেয়ারটা ফ্রি প্লেয়ার রয়েছে, ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার মার্কেট ভ্যালু কিন্তু রয়েছে 3,20,00,000 টাকা। তো প্লেয়ারটা অপশান হিসাবে কিন্তু ভালো, কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু সে খুব যে বেশি গেম টাইম পেয়েছে কোনো দলে সেরকমটা নয়। এবার হ্যাঁ, এই সমস্ত সেনেগালের প্লেয়ার, আফ্রিকান কান্ট্রির প্লেয়াররা কিন্তু ফিজিক্যালি স্ট্রং হয়, আমাদের ইন্ডিয়াতে এসে মানিয়ে নিতে পারে এবং ইস্টবেঙ্গলের যদি ইতিহাসের দিকে তাকানো যায় তো আফ্রিকান স্ট্রাইকাররা কিন্তু বারবারই সফল হয়েছে। হ্যাঁ, কিছু স্ট্রাইকার অসফলও হয়, সেটাকে যদি বাদও রাখি অ্যাভারেজ বেশিরভাগ প্লেয়ারই কিন্তু সফল হয়েছে। তো এরকম একটা যদি ফিজিক্যাল স্ট্রং এবং হামিদের সঙ্গে যদি তার একটা জুটি আগে থেকেই রয়েছে, এরকম একজন প্লেয়ারকে আনে অস্কার, তাহলে কিন্তু আমি বলবো ভালো অপশান রয়েছে। কিন্তু এটাও ঠিক এই প্লেয়ারই যে একদম চূড়ান্ত হবে সেরকম নয়, আরও বেশ কিছু প্রোফাইল রয়েছে, সেই প্রোফাইলগুলোকেও কিন্তু দেখা হচ্ছে। তো এটা কিন্তু একটা অপশান হিসাবে রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই প্লেয়ারটার প্রোফাইল তোমাদের কীরকম লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না। এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা আরও একজন বঙ্গ তনয়কে নিয়ে কথা বলি, 19 বছর বয়সী বাঙালি অ্যাটাকিং লাইনের প্লেয়ার সাহিল হরিজন। বর্তমানে কিন্তু সে ইউনাইটেড দলের সঙ্গে যুক্ত রয়েছে আই লিগ 2 ক্লাবে এবং সেখানে কিন্তু 26 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। বর্তমানে অনূর্ধ্ব 23 দলে কিন্তু সাহিল হরিজন একদম সদস্য এবং দুর্দান্ত পারফরমেন্স তার কাছ থেকে আই লিগ 2তেও আমরা দেখেছি। 26টা ম্যাচে 17টা গোল, 2টো অ্যাসিস্ট, লাস্ট ম্যাচে নেমেও কিন্তু অন টার্গেট কিছু শট রাখতেও তাকে দেখা গেছে। তো অবশ্যই এই প্লেয়ারটা খুবই একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠতে পারে এবং যদি নিজেকে খেলাটা ধরে রাখতে পারে খুবই ভালো কিন্তু প্লেয়ার। এবং তাকে কিন্তু বেশ কিছু ক্লাব টার্গেট করেছে, বিশেষত কিন্তু চাইছে তার এজেন্ট বা তার একদম বলতে গেলে যাকে যে তুলে এনেছিল, তো সেই নবাবদা চাইছে মূলত তাকে আই লিগ খেলাতে। আই লিগ খেললে গেম টাইম পাবে, পরিষ্কার ব্যাপার। কিন্তু আইএসএল ক্লাবেরও কিন্তু নজর রয়েছে এই সাহিল হরিজনের দিকে এবং তাকে আইএসএলের প্রস্তাবও দিচ্ছে। সাহিল কিন্তু আইএসএল খেলতে চাইছে। দেখো, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল, আমরা গেম টাইমটাকে বাদ রেখে টাকার পিছনে যে সমস্ত প্লেয়াররা ছোটে তারা কিন্তু হারিয়ে যায়। যদি আমরা দেখি সুমিত রাঠি দুর্দান্ত প্লেয়ার ছিল, টাকার পিছনে ছুটে হারিয়ে গেছে। এরকম প্রচুর, কোমল থাটাল ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড প্লেয়ার ছিল একটা সময়, সেখানে সেও হারিয়ে গেছে। তো আমরা চাই এই সমস্ত ট্যালেন্টগুলো না হারিয়ে গিয়ে তারা যদি ইউরোপে চলে যায়, সেখানে 3rd টায়ার লিগ 4th টায়ার লিগ যে কোনো জায়গাতে খেলে আসুক অন্তত 2 থেকে 3টে বছর। এই তো 19 বছর, 23-24 বছর পর্যন্ত যদি খেলে আসতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়াতে এলে তার অন্তত 2 কোটির ওপরে তোর দাম হবে। আর এখন যদি ওই 30 লাখ 40 লাখ 50 লাখের পিছনে ছোটে তাহলে ফুটবল কেরিয়ার একদম ধ্বংস হয়ে যাবে। তো অবশ্যই এই ব্যাপারটাও তাকে একটু ভাবনা চিন্তা করা উচিত বলে আমার পার্সোনালি মনে হয়, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি, তো ইন্ডিয়া যে 3rd প্লেস টিম হিসাবে খেলবে সেটা তোমাদের জানিয়েছিলাম। এবার ইন্ডিয়ার প্রতিপক্ষ কিন্তু ওমান। 8ই সেপ্টেম্বর বিকেল 5:30টা থেকে ওমানের বিরুদ্ধে ইন্ডিয়া খেলবে। এই ম্যাচটা খুবই ইন্ডিয়ার জন্য কঠিন ম্যাচ, তবু চাইবো যে ইন্ডিয়া ভালো পারফরমেন্স করুক। এবং আজ কিন্তু অনূর্ধ্ব 23 দলের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে রাত 10:30 থেকে। আশা করছি সবাই একসাথে ম্যাচ দেখব। সেখানে কাতারের মুখোমুখি হবে, আর কাতার প্রথম ম্যাচে 13-0 গোলে জিতেছে। মানে খুবই কঠিন ম্যাচ, একসাথে আমরা খেলা দেখব। সকলে স্কোর লাইন প্রেডিকশানটা করে দিও যে ম্যাচের রেজাল্ট কি হবে এবং কমেন্টে চাকতে ইন্ডিয়া জানাতে কেউ ভুলো না। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি সুপার কাপ নিয়ে আলোচনা করি, তো সেপ্টেম্বরে সুপার কাপ হবে না, তোমাদের জানিয়েছিলাম, সেরকমটাই ভাবনা চিন্তা রয়েছে। তো সেক্ষেত্রে অক্টোবরের মাঝামাঝিতে কিন্তু সুপার কাপ হবে, অন্তত এই 15-16 তারিখ থেকে সুপার কাপ করার চিন্তাভাবনা রয়েছে। আজকে কিন্তু একটা বড়সড় মিটিং রয়েছে, সেখানে সুপার কাপ বা আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, সেই নিয়েও আপডেট এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।